প্রধানমন্ত্রী ফেসে গেছেন। ওনার আশেপাশে কি কোনো ধরনের কোনো লোক টোক নাই? ওনার পার্সোনাল সেক্রেটারি, অ্যাডভাইজার, এই যে কষা জায়গা এগুলো কি করেটা কি? ওনার তো মিডিয়া সেলের কষা জায়গা মিডিয়া দেখতেছেন। ফেসবুকে একটা ব্যানার ঘুরতেছে যে এখানে তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধিতে জামাত ইসলাম আন্দোলন করতেছেন, কেন তামাকের দাম বৃদ্ধি পেল। এটা একটা ভুয়া নিউজ, এবং এটা জামাত ইসলাম চ্যালেঞ্জ করে যেটা বলে নাই। উনি ফেসবুকে দেখে উনি এই বিবৃতি দিচ্ছেন যে আমরা তামাকজাত দ্রব্যের দাম বাড়িয়েছি বা কমিয়েছি, এজন্য জামাত ইসলাম বাজেট বিরোধী স্লোগান দিচ্ছেন, আন্দোলন করতেছেন। আচ্ছা, ওনার আশেপাশে কোনো লোকজন নাই? ওনাকে থামানোর মতো কোনো লোকজন নাই? উনি ফেসবুকে বাচ্চাদের মতো ফেসবুক দেখে দেখে কথাবার্তা বলতেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক বিন জিয়া কি করলেন? চীনের দুঃখ হোয়াংহো, বাংলাদেশের দুঃখ প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি একটা কথা আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো কোন অযোগ্য প্রধানমন্ত্রী ইতিহাস কখনো পায়নি। আবারও প্রমাণিত হল একজন প্রধানমন্ত্রী এতটা দুর্বল। শেখ হাসিনা তারেক রহমানের চাইতে কয়েক হাজার গুণ যোগ্যতা সম্পন্ন ছিল। খালেদা জিয়া তারেক রহমানের চাইতে কয়েক লক্ষ গুণ যোগ্যতা সম্পন্ন ছিলেন। জিয়াউর রহমান কয়েক কোটি গুণ যোগ্যতা সম্পন্ন ছিলেন তারেক রহমানের চাইতে। হোসেন মোহাম্মদ এরশাদ কয়েক মিলিয়ন গুণ যোগ্যতা সম্পন্ন ছিল। তুলনাই হয় না। প্রধানমন্ত্রী হিসেবে কোনো গাটস নাই, ঠিকভাবে তো কথাই বলতে পারেন না। ব্রেন ঠিকভাবে কাজ করে না যে কারা তার বক্তব্য ঠিক করে দিবে, কি ঠিক করে দিবে, কি বলতে হবে, কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে না, কোনো কিছু তো ঠিক নেই। এই তারেক রহমান রাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ কিনা এটা নিয়ে ভাবার সময় এসেছে। আপনারা আশ্চর্য হবেন যে এ কেমন প্রধানমন্ত্রী, কোন লেভেলের, কোন কিসেমের প্রধানমন্ত্রী। ব্যাড লাক ফর বাংলাদেশ। চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে তারেক রহমানের কাণ্ড নিয়ে। তবে তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চান তাহলে সেটা অনৈতিক কাজ করবেন তিনি। দর্শক, মূল ঘটনা যাওয়ার আগে আরেকটু ভূমিকা দিই। দেখেন, প্রধানমন্ত্রীর টেলিফোনের লাল টেলিফোনের তার চুরি হয়, এটা কোনো চুরি না। এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাহীনতার একটা প্রমাণ যে তাকে কেউ প্রধানমন্ত্রী মনে করে না, দুধভাত মনে করে। কারো মন চাইলো তার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার এটা একদম মানে সুপার সিক্রেট এবং সুপার সিকিউর একটা বিষয়, সেইটা নিয়ে বাঙ্গারির কাছে ব্যাস, মানে কেউ প্রধানমন্ত্রী মনে করে না। দুধভাত। ওই যে দুলাভাই দুলাভাই স্লোগান দেয় না সিলেটে গেলে, মানুষ মনে করে দুলাভাই, কিসের প্রধানমন্ত্রী? এবং আচার আচরণ তার গাছ একই রকমের, কিসের প্রধানমন্ত্রী? দুলাভাই। এটা রাষ্ট্রের জন্য, সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত। হুমকি দিচ্ছিল, বলতেছিল কর দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। বিশেষ দিন হিসেবে ঘুরতে যাওয়ার কথা বলে প্রথমে ডেকে আনা হলো বান্ধবীকে, এরপর সেখানে ডাকা হয় আরো দুই তরুণকে। কিশোরী হয়তো ভেবেছিল বেস্ট ফ্রেন্ডের কাছে সে পুরোপুরি নিরাপদ, কিন্তু হঠাৎ করে যেন বদলে গেল সবকিছু। বন্ধু প্রথমে ওই তরুণীকে নিয়ে যায় একটি গোডাউনে, এরপর সেখানে ঢোকে বাকি দুই বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক নির্যাতন। একবার দুবার নয়, 3 বন্ধু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই তরুণীকে করে গণধর্ষণ। এক পর্যায়ে সরে যেতে চাইলে ওই কিশোরীকে গোসল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। শুনতে অবাক লাগলেও মর্মান্তিক এমন ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওই আমাকে ওইখানে নিয়ে গেছে, মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কর দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হয়েছে। হ্যাঁ, আপনি বলছেন যে চোখ নিচে নামায় কথা বল। আমি হ্যাঁ, আপনি বাইরে ছিলেন না রাতের বেলা আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই যে ইসে ওই বলে গেছিল। হ্যাঁ, আমাকে নিয়ে এসেছিল স্যার। কে নিয়ে আসছিল? এটা ওই যে লালবাগের একটা ছেলে, ওর নাম কি ফর্সাগিরা। হ্যাঁ, ফর্সা করে না জানি। হ্যাঁ, ওদের পরিচিত। এখানে আসলো কি? ওরা আসছে, ওরা ওখানে আসছে। পরে এখানে আসছো কখন? এখানে আমাকে স্যার ফজরের সময় নিয়ে আসা হয়েছে, আইসা আমাকে রাতে এখানে শুতে দিচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা। জি, এটা খুলে দিল কে? এটা ওই সিকিউরিটি গার্ড খুলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভালো। এইখানে দায়িত্ব কে ছিল? তো ওই ওরে উনি ছিল দুপুরবেলা যখন আমি এখানে ছিলাম না আমি এখানে, আমার বমি হইলো। আপনি ছিলেন?
কালকে না আজকে স্যার এই সকাল আমি তো গেছি 1:30টার দিকে, উনি 11টার দিকে এখানে দেখছি, মিথ্যা বলেন কেন? আপনি দেখছেন, স্যার স্যার বলছেন, আমি এখানে বসে 1 2 3 4 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উলঙ্গ করে পেটানো, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকে কুমিল্লা থেকে অপহরণ করা, উদ্ধারের পর তার বিরুদ্ধে ধর্ষণের নাটক বা মামলা দেওয়া, 8 দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া, ইসলামী ব্যাংক নাজেহাল করা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মেহেদী হাসানকে ডিসি অফিসে পেটানো, এই 5টি ঘটনা আপনারা একটু চোখ বোলান। গত কয়েকদিনে অর্থাৎ 1 সপ্তাহে সারা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে বাছাই করে এই 5টি ঘটনা আপনাকে দাঁড়া দিবে যদি আপনি চোখটি একটু ভিন্নভাবে মেলান। যেমন প্রথমে আপনার ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে পেটানো, উলঙ্গ করে পেটানো। আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটিয়েছে, এদেরকে সহযোগিতা করেছে স্থানীয় পুলিশ এবং বাংলাদেশের ডিপ স্টেট, অর্থাৎ যে জিয়াউল হক গুম খুন করত সেই জিয়াউল হকের সাবেক বাহিনী। অ্যাসিড টেস্ট করা হয়েছে, দেখেছে তাদের উপরে অপমানজনক হামলা করলে কোনো দিক থেকে কড়া কোনো প্রতিবাদ আসে কি না, তারপর তারা আশাবাদী হবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। এরপরে ছাত্র শিবিরের নেতাকে অপহরণ করা শিবিরের নেতাকে যে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, আজকে আপনাদেরকে আমি সেটার একটা প্রমাণ দিয়ে দিব। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, পুলিশ সাংবাদিকদের কাছে যখন স্টেটমেন্ট দিচ্ছে তখন বলতেছে মেয়েটা যে মামলা করেছে তার জবানবন্দিতে মেয়েটা লিখেছে যে জিসান তাকে মে মাসের 20 তারিখে ধর্ষণ করে, তারপরে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, তারপর মেয়েটাকে জোর জবরদস্তি অ্যাবর্শন করায় বিয়ে করার আশ্বাস দিয়ে, কিন্তু তারপরেই তো জিসান বিয়ে করার ভয়ে আত্মগোপনে চলে যায়, এরকম কিছু একটা সাজেছে আর কি। তো সেই পুলিশকে যখন সাংবাদিক প্রশ্ন করতেছে যে মে মাসে যদি 20 তারিখে তাকে ধর্ষণ করে তাহলে সে প্রেগনেন্ট হলো কবে আর অ্যাবর্শন হলো কবে, হ্যাঁ, কারণ সময়টা তো খুব অল্প। এই কথাটা কেন সাংবাদিক বলছে আপনাদেরকে আমি বলি। দেখেন, একটা মেয়ে যখন শারীরিক রিলেশন করে সেই মাসের পিরিয়ডের টাইম থেকে পরের মাসের পিরিয়ডের টাইম সহকারে তার থেকে আরো অন্তত কম করে হলো 10 দিন পার হয়ে যাওয়ার পরে তখন একটা মেয়ে প্রেগনেন্ট কি না তার ডাক্তারি ভাবে প্রকাশ পায়, ডাক্তারি ভাবে। তার মানে আপনাকে কম করে হলে 1 মাস থেকে ঊর্ধ্বে, মানে 1.5 মাসের কাছাকাছি সময় আপনাকে পার করতে হবে একটা মেয়ে প্রেগনেন্ট কিনা সেটা প্রকাশ করার জন্য। তো গেল মাসের মে মাসের 20 তারিখ আর এই মাস আজকে কয়দিন, আজকে মনে হয় 15-16 তারিখ মেবি, হ্যাঁ। তো এই মাসের 15-16 তারিখে আর গেল মাসের 20 তারিখ থেকে তো টোটাল 1 মাস হয়ই না, তাহলে মেয়েটা প্রেগনেন্ট হলো কখন আর অ্যাবর্শন করলো কখন? আর তখন যখন সাংবাদিক পুলিশকে প্রশ্ন করতেছে যে তাহলে সে প্রেগনেন্ট হলো কবে আর অ্যাবর্শন হলো কবে, তখন আমার বাবার মৃত্যুর জন্য আমার নামান দায়ী, ও আমাকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আসছিল। আমি ভয়ে আমি কোনো কিছু বলতে পারি নাই। আমি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আমি বলবো, আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমি আপনার কাছে বিচার চাই, বিচার করেন, আমাকে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। সবচেয়ে আজকে বলবো, মায়েরা কখনো নাভি বাইর করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না। এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা। একটা নারী পারে 7 জন পুরুষকে নরকে ঠেলে দিতে, আবার একটা নারী পারে 7 জন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে। নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি। পিঠ বাইর করা ব্লাউজ যারা পরে যাবেন তাদের যদি অকারণ ঘটনা ঘটে, এজন্য কোনো ধর্ম কোনো মানুষ দায়ী নয়। আপনি যেমন পশুর মতো চলবেন আর এক পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে, এতে কোনো বিচার দিলেও বিচার পাবেন না। চেহারাটাকে অবয়বটাকে এমন করে ঢেকে রাখুন আপনার প্রতি যেন কোনো কামাতুর ব্যক্তি যেন লালসিত না হয়ে আপনার কোনো সর্বনাশ না ঘটাক। এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা। আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, পিঠ বাইর করা ব্লাউজ কেউ তৈরি করবেন না। আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয়, ওরা মানুষ না, ওরা জানোয়ার। এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওইগুলো সঠিক হবে না। তাই চরণ ধরে করিমানা পশুত্ব স্বভাব পরিত্যাগ করুন, না হলে এরকম কীর্তন ভাগবত যা দেন কোনো লাভ হবে না। Never underestimate the power of the government and the power of the people.
জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6 এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। বাচ্চা আইসা বলবে খুব ভালো করছে, এই করছে। শিক্ষিত ছাগলগুলো এই ধরনের কথা বলে। আপনি আবদিন বানান না, বিএনপির বড় বড় নেতারা জেলায় কয়েকটা আবদিন হসপিটাল বানান, দেখি না কি করেন। টাকা তো সব চুরি করে বিদেশে পাঠান ক্রিপ্টোকারেন্সি কইরা। এই খবরও মানুষের কাছে আছে। এনিওয়ে, আপনাদের চরিত্রটা বদলান, দেশের জন্য বদলান। ধন্যবাদ। Speech of Nabil Idris sir and my friend Sadiq Karim. So speaking at last is always popular because most of the important points have already been made by my friends because we are from the same history. We all of us have been through the same history. So everything I say somehow will be related to the things they have already mentioned. Everything I say will not be counted in the time, right? So Mr. Speaker and members of the Oxford Union, and I feel goosebumps because the person I idolized for years, Imran Khan, I witnessed him standing here like over there. একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। কিছু কিছু মাননীয় সংসদ সদস্য তারা 72-এর সংবিধানকে 71-এর সাথে মিলিয়েছেন। মাননীয় স্পিকার, আমার জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছেন। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। তারা 72-এর সংবিধানকে 71-এর ফসল হিসেবে 71-এর চেতনার সাথে মিলিয়েছে। 72-এর মূলনীতিকে 71-এর মূলনীতি বলে 71-এর আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। 72-এর সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা 72 সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছিল। গত 16 বছর এই সমালোচনা তৈরি হয়েছিল। 72-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে 3টি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র। আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, আমরা যদি আমাদের ডিসেন্সি আমরা না রাখি, আমাদের ডিগনিটি, আমাদের অনার আমরা না রাখি, জাতির কাছে যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমরা লজ্জিত হব। এই মহান সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণ ক্ষেত্র। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি নাই। যদি কোনো শব্দ আকার ইঙ্গিতে কারো আত্মভাবনে লেগে থাকে, অবশ্যই আমি অনুরোধ করবো আপনি এক্সপ্রেস করবেন। রংপুরে বিশাল এক রাম মন্দির, রাম মূর্তি বানানো হচ্ছে, আমরা অ্যাটেনশন দিতে পারতেছি না। এই অ্যাটেনশন থেকে সরানোর জন্য আমাদের ইসলামী ব্যাংক উড়াই দেওয়া হয়েছে। এটা উদ্দেশ্যমূলকভাবে, যাতে আমরা ওইদিকে কথা বলতে না পারি, এদিক নিয়ে ব্যস্ত থাকি। পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসে তিনি বললেন 2 দেশ এক হয়ে যাক, 140 আর 20 কোটি মিলাই 160 কোটি হয়ে যাক। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিয়াক্টেড। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছেন। আমি বললাম তুমি আবার উত্তর দেও, রিপ্লাই করো, যে তোমাদের অবস্থান স্পষ্ট করো, এটা অহেতুক নয়, এটা অপরিহার্য, এটা জানতে হবে আমাদের। সরকারি দলের একজন নেতা অবশ্যই একটা কথা বলেছেন, তথ্যমন্ত্রী, আমি তাকে সাধুবাদ জানাই। দেশ আমাদের সবার, আমাদের সবার, আর দায়িত্বটা সরকারি দলের। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম
এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমুদে আক্রমণ উৎপাদন করেন। বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব, বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের মাধ্যমে একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটায় যাওয়ার সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তড়িঘড়ি করে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে ভাড়ায় আনা ইট দিয়ে যে অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছিল, সফর শেষ হতেই তা তুলে নেওয়া হয়েছে। 80 লাখ টাকার মূল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং ভাড়ার ইট তুলে নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন লিওন আজাদ। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক বসত ভিটা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ও পারিবারিক স্মৃতি বিজড়িত এই স্থানটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাগবাড়ি বাজার থেকে জিয়াবাড়ি পর্যন্ত আরসিসি সড়ক ও খালপাড় সংরক্ষণ কাজ শুরু হয়, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো হয়নি। সবচেয়ে বড় চাঞ্চল্য তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরকে কেন্দ্র করে। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তড়িঘড়ি করে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে ভাড়ায় আনা ইট দিয়ে রাস্তার সোলিং করা হয়েছিল, কিন্তু সফর শেষ হওয়ার কয়েকদিন পরই সেই ভাড়ার ইটগুলো আবার তুলে নিয়ে যায় ঠিকাদার। মানে উনি ভাড়া হিসেবে তুলে চলে গেছে, এখন যাই কন্ট্রাক্টর এলে সেটা তাই আলাদা ভাবে কাজ করবে। তো তারা জানালো যে এই রাস্তা ইটে পারা হলো, ইটে ভাড়া ইটে নিয়ে আসে পারা হচ্ছে, আবার তুলে নিয়ে ইটা দিলে আনতেই পারে, এটা কিনে নিয়ে আসে এখানে দিত, আর এখান থেকে তুলে লাগানো অবশ্যই। ঠিকাদার বরাদ্দের অজুহাত দিলেও ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো কথা বলতে এই শুয়োরের বাচ্চারা এই দেশের মাটি থেকে পর্যন্ত যে রসটা আছে, এই রসটা পর্যন্ত চুষা খাইব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুই যায়নি রেকর্ড, আপনি বসেন দয়া করে, লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপান্ড করা উচিত। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান সাং বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশ। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা,
বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। যারা বলে আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট, ওরা সলিড দালাল, বংশ পরম্পরায় দালাল। ভারত যারা বলতো যে ভারত ছাড়া চলবে না, বরঞ্চ এটা তাদেরকে শিখান যে ভারতের আমাদেরকে ছাড়া চলবে না, ভারত ছাড়া আমরা চলতে পেরেছি, এটা প্রমাণ করেছি। আমাদের দেশে যে ভিতরের দালালরা আছে এরা একটা বড় শত্রু, ভারতের চেয়েও বড় শত্রু। ভারত চিরশত্রু, একমাত্র শত্রু। এটা প্রতিটা বাঙালির মাথায়, বাংলাদেশির মাথায় রাখতে হবে। প্রতিটা মা সন্তান জন্মের সাথে সাথে আপনারা শিখাবেন ভারত আমার একমাত্র শত্রু। বাংলাদেশ, তুমি বাংলাদেশের রক্ষা জন্য কোনো দলাদলির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যে সকল দলের রাজনীতি, আপনি রাজনীতি যে দলেরই করেন না কেন, দেশের ইস্যুতে, জাতীয় ইস্যুতে সবসময় আপনাকে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক আওয়াজ তুলতে হবে। সকল দলগুলোকে আমি বলছি, সকল দলগুলোর উদ্দেশ্যে বলছি, আপনার দেশ না থাকলে আপনি কি নিয়ে রাজনীতি করবেন? আপনার দল প্রেমের আগে আপনি দেশপ্রেমকে আপনার হৃদয়ে জায়গা দেন, আপনার মাথায়। আপনি যদি দেশপ্রেমিক না হইতে পারবেন তাহলে আপনি দল প্রেমিকও হইতে পারবেন না, কারণ আপনি দলে ধান্দাবাজির জন্য গেছেন, খাচ্ছেন। আপনি রিয়েল দেশপ্রেমিক আপনাকে হইতে হবে। আপনার নেতা বা নেত্রী যদি দেশপ্রেমিক না হয়, ওখানে আপনি বাইরে আর সোজা কইরা তাকে দেশপ্রেমিক বানান, যে আগে দেশ তারপরে তুমি। এটা করতে হবে, আমাদের প্রতিটা জনগণকে করতে হবে। আচ্ছা, আমাদের মিডিয়াকে সঠিক পথে আসতে হবে ফেরত। আর যদি না আসে, জনগণকে দায়িত্ব নিতে হবে মিডিয়াকে কিভাবে সঠিক পথে আনা যায়। আর সরকার যদি জনগণের পারপাস সার্ভ না করে, আমরা এই সরকারকেও শিক্ষা নিতে হবে অতীতে যতগুলা সরকার হয়েছে কিভাবে পতন হয়েছে, এবং লাস্ট সর্বশেষ জুলাইতে কিভাবে হয়েছে। আগের সেই 2000 সালের রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু নাই। এটা যদি এখন যারা রাজনীতি করছেন তারা যদি বোঝেন তো ভালো, না বুঝলেও ভালো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, যে পোলাপান বলে না, তো ওইটাই আর কি। আর না বুঝলে সিস্টেম করা হবে, জনগণ সিস্টেম করবে, এটা করিয়ে না, একদম সিস্টেম। হ্যাঁ, সিস্টেম হয়ে যাবে। আমিও মাঠে থাকবো, আমি মাঠে